আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকের এই আধুনিক বিশ্বে হিন্দু ধর্মের জাগরণ এবং এর আধ্যাত্মিক এবং দার্শনিক শিক্ষার বিস্তারে তাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে মনে করি। তার শিক্ষা এবং চিন্তাভাবনা সকল বয়সের মানুষজন এবং পটভূমির মানুষজন, বিশেষ করে আজকের এই তরুণ যুব সমাজের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক। তার আত্মনির্ভরশীলতার বার্তা, সকল ধর্মের ঐক্য এবং শিক্ষার গুরুত্ব আজও সমানভাবে শিক্ষণীয়। স্বামীজির দর্শন ও যে আদর্শের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন সেগুলো আমাদের দেশের যুব সমাজের জন্য অফুরন্ত প্রেরণার উৎস। কেবল স্বামী বিবেকানন্দের জীবন ও কাজ খুঁটিয়ে দেখলেই তার একটা ধারণা পাওয়া যায়। শুধু আজ তার জন্মদিন উদযাপন বলে কথা নয়, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রতি পদে উপলব্ধি করি যে তিনি যা বলে গেছেন সেটা আমাদের প্রতি পদে মনে রাখা উচিত এবং অন্যদেরকেও মনে করিয়ে দেওয়া প্রয়োজন। কারণ তিনি যে শুধুমাত্র উপদেশ দিয়ে গেছেন তা কিন্তু একেবারেই নয়, বরং তিনি নিজের জীবন দিয়ে বুঝিয়ে গেছেন যে প্রকৃতভাবে আমাদের কিভাবে বাঁচতে হবে। নমস্কার, আমি মনীষ, আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সবসময়। বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথ দত্ত। পিতা বিশ্বনাথ দত্তকে তিনি হঠাৎই একদিন জিজ্ঞেস করলেন, বাবা, আমাদের জন্য আপনি কি রেখে গেলেন? আইনজীবী পিতা তখন তার উত্তরে বললেন যে একবার আয়নার সামনে গিয়ে দেখো, ঠিক বুঝে যাবে। এই ঘটনা 19 দশকের সেই ডার্ক সাইডে যুবকের জীবনে এক নির্মম সত্য হিসাবে উপস্থিত হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই ঘটনার পেছনে রয়েছে এক গভীর অর্থ। নরেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন বাবা কি বলতে চাইছেন। আয়নার সামনে দাঁড়িয়ে কি করতে পারি আমরা? নিজের বিচার করতে পারি। আমি কে? কি আমার সামর্থ্য? কোথায় আমার সীমাবদ্ধতা? সেই সীমাবদ্ধতাকে কি অতিক্রম করা আদৌ সম্ভব? এ যেন নিজেকে জানা, নিজেকে জেনে নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতাকে বুঝে নিজের সম্বন্ধে শ্রদ্ধাশীল হয়ে ওঠা। আসলে এটা দেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠা। আমাদের তরুণ প্রজন্ম বোধ করি সেই শিক্ষাই নিয়েছেন। গুটি কয়েক বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সমগ্র যুব সমাজকে বিচার করা কখনোই যায় না। শৈশবের দুরন্তপনা, কৈশোরের উৎসুক্য আর যৌবনের তেজদীপ্ত ভঙ্গি ছিল স্বামীজির জীবনের স্বাভাবিক প্রকাশ। তাই কখনো তাকে আমরা দেখেছি ব্রহ্মদৈত্যের সন্ধানে গাছে চড়তে, কখনো দেখেছি ঈশ্বরের সন্ধানে ছুটে যাচ্ছেন ব্রাহ্ম সমাজে, দক্ষিণেশ্বরে, আবার কখনো সারা ভারতের মাঠে ময়দানে ভারত আত্মার স্বরূপ বোঝার আশায়। ছেলেবেলায় বাড়ির ঘোড়ার গাড়ির চালক কোচম্যান ছিলেন নরেনের বিশেষ বন্ধু। সে যেমন করে মাথায় পাগড়ি বেঁধে হাতে চাবুক ঘোরাতে ঘোরাতে দুরন্ত ঘোড়াকে সঠিক পথে চালনা করে, তা জানার অদম্য কৌতূহল তাকে পেয়ে বসে। তার কাছে এমনই একজন মানুষই আদর্শ। তাই বড় হয়ে তার কোচম্যান হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা একদিন বাবা বিশ্বনাথ দত্তের কাছে জানান। সেই সমস্ত কিছু ছেলে মানুষই মনে হলেও এই প্রতিজ্ঞা তিনি রক্ষা করেছেন বলে আজ আমরা মনে করি। কারণ সারা বিশ্বে মানুষের চলার পথের আদর্শ গাড়িটির তিনি যে কোচম্যান বা চালক হয়ে উঠলেন তাতে আজ আর কারো সন্দেহ নেই। যুব সম্প্রদায় যে কোনো রাষ্ট্রের একটি বড় হাতিয়ার। ভারত একমাত্র দেশ যেখানে বিশ্বের সব থেকে কম বয়সী লোকজন বসবাস করেন। এদেশে প্রায় 65% জনসংখ্যার গড় বয়স 35 বছরের কম। আরো স্পষ্ট করে বলতে গেলে ভারতের বিপুল জনসংখ্যার গড় বয়স মাত্র 29 বছর। চীনের গড় বয়স 38 বছর, মার্কিন যুক্তরাষ্ট্রের 42 বছর এবং জাপানে 48 বছর বয়স। যে কোনো দেশের জনসংখ্যার সবচেয়ে গতিশীল ও প্রাণবন্ত অংশ হলো যুব সমাজ। প্রবল সম্ভাবনাময় একটি পরিসর। এই বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠী যখন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয় তখন সেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হয় এবং আর্থিক গতি প্রকৃতি পাল্টে যায়। তাই ভারতের ভবিষ্যৎ, অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক গতি প্রকৃতির ক্ষেত্রে যুব সম্প্রদায়ের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানব সম্পদ উন্নয়নের দিককে বিশেষভাবে সতেজ করে তোলার এটাই উপযুক্ত সময়। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, তোমরা যেভাবে ভাববে, যা ভাববে তাই হবে। তুমি যদি নিজেকে দুর্বল মনে করো তাহলে তুমি দুর্বলই হবে। যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে তোমার শক্তিশালী হওয়াই নিশ্চিত। তিনি আরও বলেছিলেন, লক্ষ্য নির্দিষ্ট করো এবং তারপর সেই লক্ষ্যে চোখ রেখে এগিয়ে চলো, তাহলেই তুমি উচ্চতায় পৌঁছে যাবে। তার এই বার্তা খুব সহজ ছিল, কিন্তু ছিল প্রচণ্ড শক্তিশালী। তিনি মানুষের সাথে, বিশেষ করে তরুণদের সাথে কথা বলতেন। আজও তার আদর্শ যে কতটা গুরুত্বপূর্ণ তা তরুণ সমাজের মধ্যে স্পষ্ট। তিনি ছিলেন যুবকদের চালিকা শক্তি। তাই তার জন্মদিন 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা একেবারেই যথাযোগ্য।
যাতে এই মহান দেশপ্রেমিকের চিরন্তন বাণী আবারও হৃদয়ে জেগে ওঠে। যখন একদিকে বিশ্বজুড়ে তরুণদের উন্নতিতে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে, আর অন্যদিকে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি ও সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জ রয়েছে, তখন তরুণদের জন্য স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা আরও জরুরি হয়ে ওঠে। যুবশক্তি আজ দেশ গঠনে এগিয়ে এসেছে, হয়ে উঠেছে উদ্যোক্তা। এখন সারা ভারতে সক্রিয় রয়েছে কয়েক লক্ষ স্টার্টআপ বা ছোট ব্যবসা, যেগুলি খুব তাড়াতাড়ি বড় হওয়ার লক্ষ্য রাখে। স্টার্টআপগুলো বেশিরভাগই চালান তরুণ তরুণীরা। দেশের আর্থিক বৃদ্ধিতে স্টার্টআপের গুরুত্ব অনেকটাই। রাজনীতি থেকে শিল্প, খেলাধুলো সবেতেই যুব সমাজের একাধিপত্য। আমরা দেখেছি ক্রিকেট বিশ্ব শাসনে একদল মহিলা ক্রিকেটারদের দাপট। গণ আন্দোলন, পথে নেমে লড়াই এখনও দেশের তরুণেরা বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছেন, গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। দেবতা আকাশ থেকে নামেন না বা মাটি ফুঁড়ে উঠে আসেন না, মানুষের মধ্যেই ভগবান রয়েছেন। তাই মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণ এবং সার্বিক উন্নতিতে কাজ করার জন্য সকলকে নির্দেশ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। অজ্ঞ, কাতর, পীড়িত মানুষের পাশে দাঁড়ানোর কাজে তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। তাই তার ধর্ম, দর্শন, আধ্যাত্ম চিন্তা এবং গোটা জীবনের কাজ সবটা জুড়েই রয়েছে মানুষের কথা। তার বাণী, তার জীবন দর্শনে আজও উদ্বুদ্ধ হয় দেশ বিদেশের যুব সমাজ। তার কথায় সমাজের ও মানুষের কল্যাণে কাজ করার সাহস পায় অনেকে। শরীরের বয়স বাড়ুক, মনের নয়, এই কথাই বলতেন স্বামীজি। মানুষ গড়ার কারিগর এই সন্ন্যাসী দেশ ও জাতির গঠনে তরুণ তরুণীদের এগিয়ে আসার ওপর বারবার জোর দিয়েছিলেন। তিনি যে সমাজের স্বপ্ন দেখেছিলেন, তার আশা ছিল সেই সমাজ তৈরি করতে পারে একমাত্র তরুণ প্রজন্ম। নিজের আদর্শ নিয়ে বাঁচার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে রাজি ছিলেন তিনি। এমনই কথা বলতেন স্বামীজি। তার কথাবার্তা, তার চিন্তাভাবনা, এই সমস্ত কিছু আজকের দিনে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের কাছে ভীষণভাবে প্রাসঙ্গিক। আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। এই গোটা পর্বে আমরা কথা বলছিলাম স্বামী বিবেকানন্দকে নিয়ে, তার কথাবার্তা, তার চিন্তাভাবনা। এই বিষয়ে আপনার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে এই পুরো পর্বটা আমাদের সঙ্গে থাকার জন্য। আগামী দিনে আমরা ফিরে আসবো আরও একটি নতুন পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই দেখতে থাকুন সিভিএনএন চ্যানেল, সবার জন্য সবসময়। নমস্কার।